সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। আমরা অনেকেই রাতের বেলা ঘুমিয়ে পড়ি এবং ঘুমের মাঝে দেখা যায় তীব্র কাশি কিংবা বুকে জ্বালা পোড়ার কারণে আমাদের ঘুমটি ভেঙে গিয়েছে। অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলোকে আমরা মনে করে থাকি হয়তো বা একটু ঝাল খাবার খেয়েছি, একটু তৈলাক্ত খাবার খেয়েছি, এই কারণে হচ্ছে, পরের দিন হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় প্রায়শই এই ধরনের সমস্যায় ভুগি, কিন্তু বিষয়গুলোকে গুরুত্ব দেই না। কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্ব না দিলে আপনার কতটুকু ক্ষতি হতে পারে এবং কত বড় রোগের বহিঃপ্রকাশ হতে পারে, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ বাহার হোসেন, যিনি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রেন্টোলজি, স্কয়ার হসপিটাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, ঘুমের মাঝে বুক জ্বালা পোড়া করে, অনেকে ব্যথার কারণে বা জ্বালা পোড়ার কারণে অস্বস্তিতে ঘুম ভেঙে যায়, আবার অনেকে দেখা যায় কাশি হচ্ছে বারবার। এই বিষয়গুলোর সাথে আসলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজের কি কোনো সম্পর্ক রয়েছে বা অন্য কোনো কারণে হতে পারে কিনা? প্রত্যেকটা সিমটমস বা কষ্টের তো অনেকগুলি কারণ থাকে। শুয়ে যাওয়ার পরে যদি বুকে জ্বালা পোড়া হয়, শুয়ে যাওয়ার পরে যদি কাশি হয়, তাহলে এর একটা কারণ ডেফিনেটলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। কারণ খাদ্যনালী তৈরি হয়েছে এর মিউকোজা স্কোমাস সেল ইপিথেলিয়াম দিয়ে, যা কখনো করোসিভ পাকস্থলীর উপাদান যেমন অ্যাসিড, বাইল অথবা পেপসিন সহ্য করতে পারে না। সো যেই কারণেই পেটের উপাদানগুলি খাদ্যনালীতে এসে হাজির হয়, তখন তার বুকে জ্বালা পোড়া হয়। এটা যদি শুয়ে পড়ার পরে হয়, তার মানে তার ইসোফেজিয়াল রিফ্লেক্স আছে। শুয়ে পড়ার জন্য অ্যান্টিগ্র্যাভিটি তার ফুড কন্টেন্টসগুলি আরও উপরে, একদম যেখানে খাদ্যনালী এবং ফুসফুস নালী একসাথে থাকে সেখান পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে পেশেন্টের ইরিটেটিং কাফ হতে পারে। স্পেশালি যেটা হয় যে রোগী শুয়ে থাকলে হয়। সো শুয়ে থাকলে যে কাশি হয়, এটাকে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স বলেই বেশি মনে করি। এর সাথে পেশেন্টের অনেক সময় খসখসে কর্কশ গলা হয়ে যায়, আমরা বলি হর্সনেস অফ ভয়েস, ফেরিনজাইটিস হয়, লেরিনজাইটিস হয়। এই কারণগুলি শোয়ার পরে যখন হয়, তখন আমরা বেশি করে ভাবি যে এটা রিফ্লাক্সের জন্য হচ্ছে। এছাড়াও এইসব অর্গানের যেমন ট্র্যাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, ভোকাল কর্ড, ওদের লোকাল কারণেও কাশি হতে পারে। তফাৎটা হলো ওইসবগুলি অন্য সময়ও হবে, শুধু শুলে হবে না। শুধু শুলে হলেই আমরা বুঝতে পারবো যে এটা রিফ্লাক্সের জন্যই হয়। এবং স্যার, যেহেতু শীতকাল চলছে, অনেকের অ্যাজমা প্রবলেম রয়েছে, বা শীতকালে আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকের কিন্তু ঠান্ডা সর্দি কাশি লেগেই রয়েছে। তো সাধারণ কাশির সাথে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজকে কিভাবে পার্থক্য করতে পারি? আমরা বললাম যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হলে এটা ফুড রিলেটেড এবং পোস্টার রিলেটেড। আচ্ছা, পেশেন্ট যদি অ্যান্টিগ্র্যাভিটি খাওয়ার পরে অ্যান্টিগ্র্যাভিটি মেজার্স না নেয়, তাহলেই তার পেটের খাওয়ার উপরে উঠে যাবে। উপরে উঠলে এই সিমটমসগুলি হবে। আর অন্যান্য কারণে যদি এই কাশি হয়, সর্দি কাশি হয়, ভাইরাসের কারণে হয়, তাহলে তার সর্দি কাশির সাথে ভাইরাসের সিমটমস থাকবে। নাকে পানি পড়বে, অ্যালার্জি হবে, কাশি হলে কফ বের হবে, ইনফেকশনের এভিডেন্স পাওয়া যাবে। এইভাবেই তফাৎ করতে হয়। পরীক্ষা করে ওইসব অর্গানের লোকাল কজগুলি বের করা যায়। পাকস্থলীর অসুখ তো আমরা এন্ডোস্কোপি করে দেখতে পারি যে তার খাদ্যনালীতে কী অবস্থা, তার খাদ্যনালীর নিচের যে স্প্রিংটার আছে, লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার বলি, সেটা কি কম্পিটেন্ট না ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্ট হলে সো আমাদের ডায়াগনোসিস আরও কাছাকাছি চলে যাবে যে এখানে রিফ্লেক্সই দায়ী। তার মানে এই সমস্যাগুলো হলে অবশ্যই এন্ডোস্কোপি কিংবা কোলোনোস্কোপি করাটা খুব বেশি জরুরি। এন্ডোস্কোপি তো জরুরি, বিকজ প্রবলেমটা উপরের দিকে। কোলোনোস্কোপি ইজ রিলেটেড উইথ দি লোয়ার স্টুল বা ওই ধরনের প্রবলেমের জন্য এখানে কোলোনোস্কোপি খুব একটা রিলেভেন্ট হবে না। এন্ডোস্কোপি ইজ মোর রিলেভেন্ট। আচ্ছা আচ্ছা স্যার, একটা বিষয় আছে যে অনেকেই বলে যে যাদের টক ঢেকুর হয়, বদহজম, ঘুমের সময় এই ধরনের কষ্ট, অস্বস্তি, তাদের ক্ষেত্রে উঁচু বালিশ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? একটু আগেই তো আমি বললাম
যে খাওয়ার পরে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমাদের পেটের খাওয়া উপরে উঠে যেতে পারে। সো যদি আমরা এরকম কোনো ব্যবস্থা করতে পারি যে আমাদের বেডটা স্লান্টিং থাকে, মাথার দিকটা একটু উপরে, পায়ের দিকটা একটু নিচে, অথবা উঁচু বালিশ দিয়ে শুধু মাথা নয়, মাথা এবং পিঠটাকে যদি আমরা 30 ডিগ্রি বা তার চেয়ে বেশি ডিগ্রি করে শুতে পারি তাহলে ডেফিনেটলি অ্যাসিড গ্র্যাভিটিকে ওভারকাম করে উপরে উঠতে পারবে না, তার সিমটমস কম হবে। আমরা আমাদের যত রিফ্লেক্স ডিজিজের রুগী আছে তাদেরকে আমরা এই পার্সোনাল রেমেডিগুলি বলি যে আপনি খাওয়ার পরে 2 ঘন্টা শুবেন না, যখন শুবেন তখন মাথার দিক উঁচু করে শুবেন। আচ্ছা, এক ধরনের ম্যাট্রিক্স পাওয়া যায় যেসব ম্যাট্রিক্সের মাথার দিকটা 6 ইঞ্চি উঁচু, তো ওই ধরনের ম্যাট্রিক্স ইউজ করার জন্য আমরা বলি যে ওই ম্যাট্রিক্সগুলি ইউজ করবেন। সো এতে ওর সুবিধা হয় যে গ্র্যাভিটি তার অ্যাসিডিটিকে নিচের দিকে রাখে, উপরে উঠতে পারে না, যেহেতু তার উপরের দিকটা উঁচু থাকে। অনেকেই বলে থাকে যে অ্যালোভেরা জুস এই ধরনের খাবার পরে অস্বস্তি কিংবা ঘুমের সময় যে কাশি কিংবা জ্বালা পোড়া এগুলো কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালোভেরা তো মেইনলি ইউজ হয় ময়েশ্চারাইজার হিসাবে, চামড়া ভালো রাখে, এইজ কমিয়ে রাখে, বুড়োদের এই বলিরেখাগুলি মিলে যায়। অ্যালোভেরার তো উপকার সেখানে, এর বাইরে বাড়তি উপকার হলো অ্যালোভেরা ডাইজেস্টিভ জুস হিসাবে কাজ করে। আচ্ছা, তো সো যারা অ্যালোভেরা খায় তাদের অ্যাসিড কিছুটা নিউট্রালাইজ হয়, যখন অ্যাসিড কমে যায় তখন তার এই প্রবলেমটাও কমে যায়, রিফ্লেক্স ডিজিজও কমে যায়, অ্যাসিড উপরে উঠতে পারে না, অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যায়। সো অ্যালোভেরার এটা হলো প্রধান উপকারের চেয়ে একটা বাড়তি উপকার, যে ডাইজেশন ভালো করে। খুব চমৎকার বলেছেন স্যার। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি শনাক্ত হয়ে যায়, যেমন একজন ব্যক্তি এন্ডোস্কোপি করলো, এন্ডোস্কোপির মাধ্যমে শনাক্ত হয়ে গেল যে তিনি এই রোগটিতে ভুগছেন, তখন আসলে লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পাশাপাশি চিকিৎসা পদ্ধতির কি ধরনের অপশন রয়েছে? প্রধান চিকিৎসাই হলো যে লাইফস্টাইল মডিফিকেশনস। এর পরেরগুলি হলো যে আমরা এমন চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যে যেই অ্যাসিডটা তার তৈরি হয় সেটা যাতে কম তৈরি হয়, সেটা যেটা তৈরি হয় সেটা যাতে নিউট্রালাইজড হয়। সো পেশেন্ট পিপিআই খায় যাতে অ্যাসিড কম হয়, পেশেন্ট H2 রিসেপ্টরস ব্লকার্স খায়, অ্যাসিড কম হয়, পেশেন্ট অ্যান্টাসিড খায়, যে অ্যাসিড তৈরি হয় সেটা নিউট্রালাইজ হয়। আরও কিছু আমরা ওষুধ দেই যেটা খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝখানের যেই দরজা, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে টাইট করে। নর্মালি আমাদের খাদ্যনালীর শেষ অংশটুকু একটু কার্ভ থাকে, বেন্ডিং থাকে, তাতে খাদ্য বা পাকস্থলীর কন্টেন্টস উপরে উঠতে পারে না। সো ওই প্রোকাইনেটিসগুলি খেলে পেশেন্টের লোয়ার স্ফিংক্টারটা টাইট হয়, সো উঠতে পারে না, এই সুবিধাগুলি পায়। সো মেডিকেল চিকিৎসা এটা, এরপরেও ইভেন কোনো কোনো ক্ষেত্রে সার্জারি দরকার হয়, ফান্ডোপ্লাইগেশন দরকার হয়, মানে পেশেন্টের অপারেশন করে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ওই জায়গাটা এমনভাবে পরিবর্তন করে দেওয়া হয় যাতে খাদ্য নিচের থেকে আর উপরে উঠতে পারে না, অ্যাসিড নিচের থেকে আর উপরে উঠতে পারে না। সো পেশেন্ট ওইভাবে বেনিফিটেড হয়। মানে যদি ওই পর্যায়ে পৌঁছে যায় তখন সার্জারি করারও একটি ভূমিকা রয়েছে, তাই প্রাথমিক অবস্থায় অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন প্রত্যেকটি দর্শককে। স্যার একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, কিন্তু সবচেয়ে বড় তথ্য এটাই যে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তনের বিকল্প কিছু নেই। স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। জি, রিফ্লেক্সের জন্য স্মোকিং, অ্যালকোহল এগুলি দায়ী। সো যারা রিফ্লেক্সে ভোগেন, অ্যালকোহল খাবেন না, স্মোকিং করবেন না, সলিড এবং লিকুইড একসাথে খাবেন না, এগুলি মানবেন তাহলেই ভালো থাকবেন। ওষুধের জন্য তো আমরা অনেক পরে আছি, আগে তো আপনাদের নিজস্ব কিউরেটিভ মেজার্স নিতে হবে। ধন্যবাদ। নিঃসন্দেহে স্যার, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনি এবং যে সমস্ত সমস্যাগুলো ভোগ করছি সেগুলোকে একটুখানি হলেও গুরুত্ব দেই। অযাচিতভাবে অ্যান্টাসিড কিংবা যে কোনো ধরনের গ্যাসের ওষুধ খাওয়া থেকে খানিকটা হলেও বিরত থাকি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।